साथियों, गोल्ड यानी सोने की खरीद एक और पहलू है जिसमें विदेशी मुद्रा बहुत अधिक खर्च होती है। एक जमाना था जब संकट आता था, कोई युद्ध होता था, तो लोग देश हित में सोना दान दे देते थे। आज दान की जरूरत नहीं है, लेकिन देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे, सोना नहीं खरीदेंगे। विदेशी मुद्रा बचाने के लिए हमारी देशभक्ति हमें चुनौती दे रही है और हमें इस चुनौती को स्वीकार करते हुए विदेशी मुद्रा को बचाना होगा। দর্শক শুনলেন প্রধানমন্ত্রী এই মন্তব্য করেছেন যে একটা সংকট কাল চলছে, ফলে এই সময় আমাদের বিদেশি মুদ্রা বেশি খরচ করা চলবে না। তো যেসব ক্ষেত্রে খরচ হয় তাতে হ্রাস টানতে হবে। তার মধ্যে একটা হচ্ছে সোনা। সোনা বিদেশ থেকে ইম্পোর্ট করা হয়, ফলে এটা কিনতে গেলে বিদেশি মুদ্রা খরচ করতে হয়। তো এখানে মানে কমাতে হবে। তো আমাদেরকে সংকল্প নিতে হবে অন্তত 1 বছর আমরা সোনা কিনবো না, কোনো কিছু প্রোগ্রামের জন্য আমরা কিনবো না, এটা নিন। আরও অনেক কথা বলেছেন, যেমন পেট্রোল ডিজেল যাতে কম খরচ হয় সেজন্য গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণ করতে বলেছেন। এমনকি আমি শুনছিলাম ওনার যে কনভয় সেখানে 50% গাড়ি অফ করে দেওয়া হয়েছে। হয়তো মানে একসঙ্গে চলার কথা বলছেন একটা গাড়িতে, বেশি প্রাইভেট মমক্তম করে, কারণ ডিজেল পেট্রোল খরচা হয়, তো এতে বিদেশি মুদ্রা অনেক খরচ হচ্ছে, ফলে সেটা হ্রাস টানতে হবে। এমনকি বিদেশে ভ্রমণ করার ক্ষেত্রেও উনি বলেছেন। মানে মোদ্দা কথা, যা সংকটকালে যুদ্ধের কারণে হয়েছে, এটাকে সামাল দিতে গেলে গোটা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সংকল্প নিতে হবে দেশ হিতের জন্য। আর আগে তো যা ছিল এখন তো তা নেই। আগে তো যুদ্ধ করতে গেলে মানুষ তো সোনা দিয়ে দিতেন বাড়ি থেকে, এখন তো সেটা দিতে হয় না, সরকার সামলে নেয়। তো আমরা কি এটা করতে পারবো না যে এখন একটু কম কিনবো, যাতে করে আমাদের যে ডেফিসিট মানে ইম্পোর্ট এক্সপোর্টে সেটা আমরা একটু ব্যালেন্সে আনতে পারি। তো এই অ্যাপিলটা উনি করেছেন, কিন্তু এই অ্যাপিলের পর থেকে আমি দেখছি একটা অন্য বার্তা কেউ রটানোর চেষ্টা করছেন যে সোনা কিনতে বলছেন, ঠিক আছে আমরা কিনবো না, কিন্তু স্বর্ণ শিল্পীদের কী হবে যারা সোনার উপরে ডিপেন্ড করে থাকেন কাজকর্মের উপরে, তাহলে কী করে সংসার চালাবেন? তাহলে কি তাদেরকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে দেখছি কেউ বলছেন। তো আমি দর্শক এ নিয়ে একটু ব্যাখ্যা নেব। স্বর্ণকার এবং যারা এইসব এতে আছেন, ব্যবসা করেন, সংগঠনও চালান, তাদের মধ্যে একজন পরিচিত মুখ এস আলম দেখছেন এই মুহূর্তে আমার সঙ্গে অনলাইনে রয়েছেন। আলম সাহেব, আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। প্রধানমন্ত্রী এই মন্তব্য করেছেন, তারপর থেকে দেখছি নানান সব চর্চা চলছে। আপনি এটাকে কিভাবে দেখছেন? নমস্কার শফিকুল বাবু। দেখুন, আমাদের ভারতের প্রধানমন্ত্রী দুদিন মানে 10 মে এবং 11 মে সে কিছু রাষ্ট্রের নামে কিছু সন্দেশ দিয়েছেন। আমি ওটাকে খুব গুরুত্ব দিয়ে শুনেছি, দেখেছি, এবং দেখে কালকে আমি কিছু আমার ওপিনিয়ন রেখেছি। তো আমার মনে হয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটাকে আমরা যদি সত্যি রাষ্ট্রবাদী হই, তাহলে আমাদেরকে প্রধানমন্ত্রীর কথাটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত। এর পিছনের কারণটা আমাদের সকলের জানা উচিত। সেটা হলো যে ভারতের যেখানে বিদেশি মুদ্রা আমাদের থাকতো, রিজার্ভ থাকতো, সেটা প্রায় 16 মাস থেকে 18 মাসের রিজার্ভ থাকতো। আজকে সেটা প্রায় 8 থেকে 10 মাসের রয়ে গেছে। মানে আমাদের রিজার্ভ, বিদেশি রিজার্ভ অনেকটা কমে গেছে। এবং এছাড়া আমরা যেটা বিদেশ থেকে যে ইম্পোর্ট করতাম এবং এক্সপোর্ট করতাম, তাতে বিগত দিনে কি হতো, আমরা যদি 10 টাকার এক্সপোর্ট করতাম, আমাদের তার সামনে 14 টাকার ইম্পোর্ট করতে হতো। আজকে সেটা দাঁড়িয়েছে, যদি আমরা 10 টাকার ইম্পোর্ট করি, সেখানে আমাদের 17 থেকে 20 টাকা ইম্পোর্ট করতে হচ্ছে। মানে এটারও ডিফারেন্স একটা, সরি আমি এটাকে ভুল বললাম মনে হয় আমরা যদি আজকের দিনে 10 টাকার এক্সপোর্ট করি, তাহলে আমাদের ইম্পোর্ট হচ্ছে প্রায় 17 থেকে 20 টাকা। তো সেই জন্যে যেই পরিস্থিতি দেখা যাচ্ছে, বিগত দিনে আমরা দেখেছি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ চলছিল, তাতে পুরো পৃথিবীতে একটা আর্থিক
ইকোনমিক ক্রাইসিস ছিল, সেটা অনেকটা বেড়ে গেল যখন আমেরিকা, ইসরায়েল, ইরান এবং আলাদা আলাদা দেশের সঙ্গে যে যুদ্ধটা শুরু হয়েছে এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পরে এবং অয়েল অ্যান্ড গ্যাসের দাম অনেক বেড়ে যাওয়ার জন্যে আমাদের বিশাল বড় চাপ বেড়েছে। আমাদের দেশ এখনো পর্যন্ত এটাকে সামাল দিতে পেরেছে, কিন্তু আমরা যদি আমাদের আশেপাশের দেশকে দেখি, মানে পাকিস্তানকে দেখি, বাংলাদেশকে দেখি, নেপালকে দেখি কিংবা শ্রীলঙ্কাকে দেখি এবং আরো যেসব বিশ্বের অনেক দেশকে দেখি, তারা কিন্তু এখনো সেভাবে সামাল দিয়ে উঠতে পারেনি। তো তাই এই আপাতকালীন পরিস্থিতিতে আমাদের ভারতের প্রধানমন্ত্রী কিছু আপিল করেছে। দেখুন, আমাদেরকে জানতে হবে যে কিছু জিনিস আমরা যেগুলো ইম্পোর্ট করি, সেই ইম্পোর্টগুলো হচ্ছে কিছু আমাদের নেসেসিটি, যেমন আমরা বিদেশের উপরে নির্ভর হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাসের উপরে, এটাকে আমরা কমাতে পারি কিন্তু বন্ধ করতে পারি না। দ্বিতীয় হচ্ছে আমাদের ডিফেন্স সামগ্রী, যেটা আমরা বন্ধ করতে পারি না, কমাতেও পারি না, কারণ আমাদের দেশের সুরক্ষার সমান। তৃতীয় হচ্ছে আমাদের কনজিউমেবল গুড, যেগুলো যেমন আমরা মোবাইল থেকে, টিভি থেকে, ফ্রিজ থেকে এসব জিনিস যেগুলো আমরা করি, সেগুলো আমরা কমাতে পারি কিন্তু সেগুলো আমরা বন্ধ করতে পারি না। এর সঙ্গে সঙ্গে কুকিং অয়েল কিংবা ফরেন ট্রাভেল, এগুলোকে আমরা কমাতে পারি, বিশেষ করে ফরেন ট্রাভেল আমরা বন্ধ করতে পারি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ভারতের যে টোটাল ইম্পোর্ট হয় তার মধ্যে সবচেয়ে বড় অংশ যেটা আছে সেটা, তার মধ্যে একটা হচ্ছে গোল্ড অ্যান্ড সিলভার। আমরা পুরোটাই নির্ভর হচ্ছে বিদেশের উপরে, ইম্পোর্টের উপরে। তো আজকে ভারত প্রায় 700 থেকে 800 টন প্রত্যেক বছরে আমরা গোল্ড ইম্পোর্ট করি। এর জন্য ভারতের বিদেশি মুদ্রা একটা বিশাল ব্যাপক হারে যায়। তো তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ হিতের জন্য গোল্ডটাকে ইম্পোর্ট যাতে রোকা যায়, কিংবা গোল্ড যে আমরা কিনে আমরা কি করি, আমরা হয় আমাদের আলমারিতে কিংবা লোকারে রেখে দিই। সেটা কি হয়, আমাদের দেশের ইকোনমিতে কোনো কন্ট্রিবিউশন করে না, আমাদের দেশের সার্কুলেশনে আসে না। এর জন্যে সরকার অ্যাপিল করেছে। তবে আমি কালকে কিছু প্রতিবেদনকে বলেছি যে সরকার যখন অ্যাপিল করেছে, সরকার কিন্তু এর পিছনে কিছু পলিসি আনবে। যেমন আজকে অলরেডি একটা পলিসি ডিক্লেয়ার করে দিয়েছে যে আমাদের ভারতে গোল্ড ইম্পোর্টের উপরে ডিউটি ছিল 6%, জিএসটি ছিল 3%, সেটাকে করা হয়ে গেছে আজকে 15% ডিউটি এবং 3% জিএসটি। এছাড়া আরো কিছু পলিসি গভর্নমেন্ট আনবে আমার মনে হয়। তার জন্য আমাদেরকে প্যানিক না হয়ে আমাদেরকে ওয়েট করা দরকার এবং রাষ্ট্রহিতে আমাদেরকে গভর্নমেন্ট যেটাই পলিসি আনবে সেটাকে সহযোগিতা করা দরকার। আমি এই ব্যাপারে একদম প্যানিক নয়, আমি এই ব্যাপারে নিজের কিছু চিন্তা ভাবনা করছি, প্ল্যানিং করছি কি করে এই পরিস্থিতিতে দেশ হিতে কি করে দেশের সহযোগিতা করা যায়। আমার কিছু সাজেশন আছে গভর্নমেন্টকে এবং আমার স্বর্ণশিল্পীকে, সেটা আপনার মাধ্যমে আমি দেবো। একটা হচ্ছে সাজেশন হচ্ছে গভর্নমেন্টকে, সেটা হলো আমাদের ভারতে প্রায় 35 থেকে 40 হাজার টন গোল্ড আছে, হাউস হোল্ড গোল্ড কিংবা ইনভেস্টমেন্ট গোল্ড কিংবা ট্রাস্টেতে মন্দিরে আছে। সেই গোল্ডগুলোকে যদি সার্কুলেশনে আনা যায় আইন করে, তাহলে কিন্তু ভারতকে একটুও গোল্ড আর ইম্পোর্ট করতে হবে না। ভারতের যা চাহিদা, সেই চাহিদা এই গোল্ড থেকেই মিটে যাবে। তাহলে কিন্তু ব্যাপক আমাদের যে এই প্যানিক হওয়ার কোনো জায়গা থাকবে না। দ্বিতীয় আমি সাজেশন দেবো আম জনতাকে, যে তারা যে সোনা কিনে, তারা নতুন সোনা কেনার জায়গায় তাদের ঘরে যে পুরনো সোনা, ধরে নিন কারো ঘরে 1 কিলো সোনা পড়ে আছে, তার মধ্যে এরকম অনেক জুয়েলারি আছে যেটা অনেক পুরনো কিংবা ড্যামেজ জুয়েলারি, যেটা তারা আর ইউজ করছে না কিংবা পড়ছে না। সেই জুয়েলারিগুলো যদি বের করে তারা যদি সোনার দোকানে যেয়ে তাদের প্রয়োজন মাফিক নতুন জুয়েলারি বদলে নেয়, তাহলে কিন্তু আমাদের ইম্পোর্টের করতে হবে না, অনেকটা হেল্প হবে। এছাড়া অনেকের কাছে বুলিয়েন লোকারে রেখে দিয়েছে ইনভেস্টমেন্ট করে, সোনার দাম অলরেডি অনেকটা বেড়ে গেছে। তো সেই বুলিয়েনগুলো যদি তারা মার্কেটে নিয়ে যে বিক্রি করে দেয়, তাহলে সেটা দেশ হিতের কাজে লাগবে। আজ আপনি শুধু নিজের চিন্তা করলে হবে না, দেশের চিন্তা করতে হবে। আজকে প্রায় ভারতবর্ষে 5,000 টন লোকের কাছে ইনভেস্টমেন্ট বুলিয়েন আছে, 5,000 টন। যেটা যদি সত্যি আমরা যদি সত্যি রাষ্ট্রবাদী হই, এই সোনাগুলো যদি আমরা দেশ হিতের জন্য ঘর থেকে বের করে
যদি আমরা সোনার দোকানে বিক্রি করে দিই, আমরা যে ইনভেস্ট করেছিলাম তার লাভটা আমরা পেলাম এবং দেশ হিতে কাজে লাগলো। এই সোনাটাই কমসে কম ভারতে আজকে 5 থেকে 7 বছর কাজে লেগে যাবে কমসে কম। এছাড়া যারা স্বর্ণশিল্পী আছে তাদের জন্য আমার কিছু মেসেজ আছে। তার আগে গভর্নমেন্টকে আমি বলবো যে ভারতে প্রায় 1 কোটি জুয়েলারি ইন্ডাস্ট্রির সঙ্গে লোক যুক্ত আছে, তাদের রুজি রোজগার যাতে না বাধা পড়ে সেই জন্যে যে কোনো পলিসি বানানোর সময় একটু ভেবেচিন্তে যেমন তারা বানায়। তার মধ্যে একটা পলিসি যদি বানানোর চেষ্টা করে, আরেকটা জিনিস সেটা হলো এক্সপোর্টের উপরে জোর দেওয়া। যে জুয়েলারি, ভারত পৃথিবীতে জুয়েলারি এক্সপোর্টের নম্বর 1, কিন্তু আজকের দিনেও আমরা আরও এক্সপোর্টকে বাড়াতে পারি। সেই এক্সপোর্টকে বাড়ানোর জন্য গভর্নমেন্টের কিছু পলিসি তৈরি করা দরকার, গভর্নমেন্ট কিছু স্টেপ নেওয়া দরকার। যদি কিছু স্টেপ নেয়, কিছু পলিসি বানায়, তাহলে আমাদের এক্সপোর্ট অনেক বেড়ে যাবে এবং আমাদের যে 1 কোটি লোকের মধ্যে 75 লক্ষ জুয়েলারি ম্যানুফ্যাকচারিং এর সঙ্গে যুক্ত, তার মধ্যে 45 লক্ষ বাঙালি, 40 থেকে 50 লক্ষ স্বর্ণকার আছে বাঙালি, তাদের কিন্তু রুজি রোজগারের মধ্যে কোনো ফারাক পড়বে না। এছাড়া আমি বাঙালি যারা স্বর্ণকার আছে তাদেরকে আমি 3-4টে সাজেশন দেবো। তারা যদি আমার সাজেশনটাকে নিয়ে তার উপরে এখন থেকে ভাবনা চিন্তা করে, আমার মনে উপকার হবে। একটা হলো, কিছুদিন আগে থেকে আমরা দেখছি যে ভারতে সিলভার জুয়েলারি একটা ব্যাপক চাহিদা বেড়েছে। তো তারা যারা সোনার জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করতো, তারা যদি তাদের সোনার জুয়েলারি ম্যানুফ্যাকচারিং থেকে সিলভার জুয়েলারি ম্যানুফ্যাকচারিং নিয়ে একটু ভাবনা চিন্তা করে। এছাড়া ইমিটেশন কিংবা ফ্যাশন জুয়েলারি কিংবা প্লেটিং জুয়েলারি, এই জুয়েলারি ম্যানুফ্যাকচারিং এর একটা ব্যাপক চাহিদা বাড়ছে কিংবা আগামী দিনে আরো বাড়বে, এটার উপরে কিছু ভাবনা চিন্তা করে। কিংবা ডায়মন্ড জুয়েলারি কিংবা ল্যাবগ্রো ডায়মন্ড জুয়েলারির এক্সপোর্টের একটা বিশাল বড় মার্কেট আছে, এটার উপরে তারা যদি কিছু ভাবনা চিন্তা করে। কিন্তু আমাদের বাঙালিদের একটা প্রবলেমস আছে, সেটা হলো যে তারা ম্যাক্সিমাম কি করে, যে তারা অর্থোডক্স ম্যানুফ্যাকচারিংটাকেই বেশি পছন্দ করে। আমরা যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করি, তাহলে আমাদেরকে প্রথমে নিজেদেরকে একটু আপগ্রেড হতে হবে, আমাদের মেশিনারি ইকুইপমেন্টকে আরও একটু মডার্নাইজ করতে হবে। আমাদেরকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের জুয়েলারি বানিয়ে আমরা যদি এক্সপোর্টের উপরে গুরুত্ব দিই, তাহলে আমাদের আগামী দিনে একটা কর্মীও আমাদের বেকার হবে না। উল্টে বরঞ্চ আমরা যেখানে 40 থেকে 50 লক্ষ লোক আছি, এটা আমাদের হয়তো আগামী দিনে এটা বেড়ে যাবে, কমার সম্ভাবনা কম আছে। ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব পজিটিভলি এটাকে নিয়েছেন এবং যেটা বলছেন এটা ঠিক। অনেক মানুষ ইনভেস্টমেন্টের জন্য সোনার সব বাট কিনে নাকি সব রেখে দেন, সেই কালো টাকার মতো একটা অবস্থা। যদি সেগুলোকে বের করে আনা যায়, তার মাধ্যমেও কয়েক বছর কাজ চালিয়ে নেওয়া যাবে। নিশ্চয়ই সরকার কিছু একটা ভাবছে, হয়তো আগামী দিনে সেই পলিসি আমরা জানতে পারবো। অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য এবং এইভাবে দেশের পাশে, দেশ হিতের জন্য আপনার এই অবস্থান অবশ্যই কোর্নিশ জানানোর মতো। ভালো থাকবেন। দর্শক শুনলেন এস আলম, একজন জুয়েলারি ইন্ডাস্ট্রির একজন বড় মাথাই বলবো, এবং তারা সংগঠন চালান। তো তার হচ্ছে এই ব্যাখ্যা, কারণ যেভাবে অনেক সময় হয়, মানে এত সব মানে ইনভেস্টমেন্টের জন্য মানুষ রেখে দিয়েছেন না সোনা, তো সেগুলো বার করলেই তো মানুষের ব্যবহারের জন্য সেটা অনেকটা মানে গ্যাপ পূরণ করতে পারবে। তো প্রধানমন্ত্রী ডিরেক্টলি বলে দিয়েছেন সোনা কিনবেন না, ফলে ওখান থেকে চাপ হয়তো একটা তৈরি হবে। আর দেখা যাক কী পলিসি আনা হয়। আর যেটা শুনলেন যে বাইরে থেকে ইম্পোর্ট করার উপরে ডিউটি কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে। মানে মধ্যে কথা, বিদেশি মুদ্রা খরচ আমরা করতে চাইছি না এই মুহূর্তে, সুতরাং ওগুলোকে আটকাতে হবে। দাম বাড়িয়ে দিচ্ছে, এবার কিনলে কেন, মানে এইভাবে একটা এদিক থেকে একটা চাপ তৈরি করা হচ্ছে আর কি, যাতে করে ওটা অনেকটাই ইম্পোর্ট কমানো যায়। কারণ এখন সংকটকাল, এখন এই বিদেশি মুদ্রা খরচ করার মানে অতটা, সোনা তো লাক্সারি ব্যাপার, আর কেউ ইনভেস্ট করে থাকেন, তো তার থেকে জরুরি প্রয়োজন যেগুলো, সেগুলো তো আমাদেরকে আগে মেটাতে হবে না। তো আমরা একটু সামলাই না, আমরা করোনার সময় কত কি সামলাইছি, একটু সামলাই, তারপর হবে। আসলে যুদ্ধ করছে এই যুদ্ধবাজ দেশগুলো, আর আমরা পড়ছি সমস্যায়। অত ভালো আছে আশপাশের দেশগুলোর অবস্থা দেখছেন তো কি, ভারতবর্ষ তো এখনও ওই মানে সেরকম কিছু হয়েছে কি, যুদ্ধের ইফেক্ট পড়েছে, শুধু সতর্ক করে দেওয়ার চেষ্টা হচ্ছে, সাবধান করে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু এটাকে নিয়ে কেউ গুলিয়ে যাবেন, এটা ঠিক না। আর জুয়েলারি ইন্ডাস্ট্রি যারা আছেন, যেটা এস আলম সাহেব বলছেন, বিকল্প অনেক রাস্তা আছে, এবং জুয়েলারি বন্ধ হয়ে যাবে তা না, মানে এটার মাধ্যমে একটা অন্য ভাবনা, মানে শুধু বিদেশি মুদ্রা খরচের ব্যাপারটা করে, কিন্তু দেশের অভ্যন্তরে যা আছে সেইগুলোকে কাজে লাগিয়েও এগোনো যাবে। আর তাছাড়া শিল্পী তো শিল্পী,
তারা শুধু শোনা কেন, অন্য ক্ষেত্রেও তারা তাদের শিল্পী যে মেধা সেটাকে তারা প্রয়োগ করতে পারবেন, ফলে কাজ চলে যাবে। ফলে দেশের জন্য কখনো কিছু এদিক সেদিক করতে হয়, নিজেকে একটু চেঞ্জও করতে হয়, একটু মানিয়েও নিতে হয়। যদি মানিয়ে নেওয়ার মানসিকতা থাকে দেখবেন সবই ঠিক চলবে এবং উন্নতি হবে। দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে, অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।